Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে হাজার বছরের পুরনো ঐতিহ্য আর আজকের দিনের আধুনিকায়ন এই দুটো কিভাবে এক জায়গায় এসে মেলে? আজকের আলোচনাটা ঠিক এই রকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ইন্টেলেকচুয়াল প্রপার্টির একদম নতুন দুনিয়া। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা ভাবি। ধরুন আপনার ঠাকুমার হাতে সেই স্পেশাল রান্নার রেসিপিটা, যেটা বছরের পর বছর ধরে শুধু আপনার পরিবারই জানে। হঠাৎ দেখলেন একটা বড় কোম্পানি সেটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রোডাক্ট বলে বাজারে বেচছে। কেমন লাগবে বলুন তো? এই ছোট্ট খুব ব্যক্তিগত একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো আজ আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা একটা গ্রামের গল্প দিয়ে শুরু করব, তারপর জানব ঐতিহ্য আসলে কি, দেখব আধুনিক বিপদগুলো বিশ্বজুড়ে আর আমাদের দেশে কি কি সুরক্ষা আছে, আর শেষে একজন উদ্ভাবক হিসেবে আমাদের দায়িত্বটা কি সেটাও বুঝে নেব। চলুন তাহলে আমাদের গল্পের দুনিয়ায় ঢোকা যাক। কল্পনা করুন বাংলারই একটা ছোট্ট সুন্দর গ্রামের কথা। এই গ্রামের দুটো জিনিস খুব বিখ্যাত। এক, এখানকার মাটিতেই শুধু জন্মায় এমন এক বিশেষ সুগন্ধি চাল যার নাম সোনার ধান। আর দুই, এখানকার মহিলাদের হাতে বোনা অসাধারণ সুন্দর কাঁথার কাজ। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? এই সোনার ধান চালটা আর কোথাও চাষ করা যায় না, শুধু ওই গ্রামের মাটিতেই ফলে। আর কাঁথা সেলাইয়ের ওই যে অপূর্ব নকশাগুলো, ওগুলো কোনো ডিজাইন স্কুল থেকে শেখা নয়, বরং মায়েদের থেকে মেয়েরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে আসছে। এটাই তো ওদের আসল সম্পদ, ওদের পরিচয়। আচ্ছা, এই যে আমরা গ্রামের সম্পদের কথা বললাম, এই সোনার ধান বা কাঁথার নকশা, এগুলোকে আইনের ভাষায় ঠিক কী বলা হয় চলুন সেটা একটু সহজ করে বুঝে নিই। কারণ আমরা যা রক্ষা করতে চাইছি তাকে তো আগে ঠিকঠাক চিনতে হবে, তাই না? প্রথম জিনিসটা হলো ট্রেডিশনাল নলেজ, বা সংক্ষেপে টিকে। এটা কি? এটা হলো ওই সোনার ধান চাষ করার পেছনের জ্ঞানটা। মানে ঠিক কোন সময়ে বীজ বুনতে হবে, কতটা জল দিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, এই সব আর কি। এই জ্ঞানটা কিন্তু কোনো বইতে লেখা নেই, এটা সম্পূর্ণভাবে মুখে মুখে বছরের পর বছর ধরে চলে আসছে আর আরও উন্নত হয়েছে। এটা হলো একটা গোটা সম্প্রদায়ের ব্যবহারিক জ্ঞান। আর দ্বিতীয়টা হলো ট্র্যাডিশনাল কালচারাল এক্সপ্রেশনস, বা TCEs। এটা হলো গ্রামের ওই কাঁথা সেলাইয়ের বিশেষ নকশা বা মোটিফগুলো। এগুলো তো আর চাষ করার মতো কোনো টেকনিক নয়, এগুলো হলো ওই সম্প্রদায়ের শৈল্পিক আর সাংস্কৃতিক প্রকাশ, মানে তাদের শিল্পকলা। অনেক সময় একে ফোকলোরও বলা হয়। তাহলে একটা সম্প্রদায়ের ঐতিহ্যের মধ্যে ব্যবহারিক জ্ঞান আর শৈল্পিক প্রকাশের মধ্যে আসল তফাৎটা আমরা কিভাবে করব? সবকিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন এই অমূল্য ঐতিহ্যগুলো বিশ্ববাজারের নজরে পড়ে যায়। তো কি হয় তখন? ধরুন একটা বড় কর্পোরেশন সেই গ্রামে এলো। তারা সোনার ধান চালের ওপর একটা পেটেন্ট ফাইল করে দিল। মানে এখন থেকে শুধু তারাই এটা থেকে লাভ করতে পারবে। আর গ্রামের কাঁথা স্টিচের ডিজাইনগুলোকেও স্রেফ কপি করে মেশিনে তৈরি পোশাকে ছেপে বাজারে বিক্রি করতে শুরু করল, গ্রামের শিল্পীদের কোনো স্বীকৃতি বা পারিশ্রমিক না দিয়েই। দেখুন, গ্রামের মানুষের কাছে যেটা তাদের সম্মিলিত ঐতিহ্য, কর্পোরেশনের কাছে সেটা হয়ে দাঁড়ালো শুধুই মুনাফা করার একটা সহজ উপায়। তাহলে ভাবুন তো, যখন একটা গোটা সম্প্রদায়ের সম্মিলিত ঐতিহ্যকে একটা প্রাইভেট কোম্পানির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়, তখন তার ফলাফল কি হতে পারে? তবে ভাগ্য ভালো যে এই ধরনের শোষণের হাত থেকে ঐতিহ্যকে বাঁচানোর জন্য বিশ্বজুড়ে কিছু সুরক্ষা কবচ রয়েছে। দেখুন, মূলত ৩টে বড় আন্তর্জাতিক সংস্থা এই সুরক্ষার কাজটা করে। প্রথমত ওয়াইপো, এরা ঐতিহ্যবাহী জ্ঞান আর ফোকলোরের অপব্যবহার আটকানোর জন্য আন্তর্জাতিক নিয়মকানুন তৈরি করে। দ্বিতীয়ত ইউনেস্কো, এরা কাঁথা স্টিচের মতো যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে সেগুলোকে রক্ষা করার দিকে নজর দেয়। আর সবশেষে CBD আর নাগোয়া প্রোটোকল, এরা নিশ্চিত করে যে সোনার ধানের মতো জেনেটিক রিসোর্স ব্যবহার করলে তার লাভটা যেন গ্রামের মানুষও ঠিকমতো পায়। এই যে লাভের ন্যায্য ভাগের কথা বললাম, এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। শুধু ৩টে অক্ষর মনে রাখুন, ABS, অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং।
অর্থাৎ সম্পদে প্রবেশ করার অধিকার এবং তা থেকে পাওয়া লাভের সঠিক ভাগাভাগি। তাহলে আন্তর্জাতিক চুক্তিগুলো ঠিক কিভাবে এটা নিশ্চিত করে যে স্থানীয় মানুষজন তাদের সম্পদ আর জ্ঞানের জন্য ন্যায্য মূল্য পাচ্ছে? আন্তর্জাতিক স্তরের কথা তো হলো, এবার চলুন দেখি আমাদের নিজের দেশ ভারত কিভাবে এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য নিজের আইনি বর্ম তৈরি করেছে। আমাদের দেশে মূলত 3টে শক্তিশালী আইন গ্রামের পাশে এসে দাঁড়াতে পারে। 1 নম্বর হল প্লান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট। এটা সোনার ধানের মতো ফসলের জাতকে রক্ষা করে আর কৃষকদের অধিকারকে স্বীকৃতি দেয়। 2 নম্বর বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এটা বায়োপাইরেসি মানে সোজা কথায় জৈব সম্পদ চুরি আটকায় আর লাভের ন্যায্য ভাগ নিশ্চিত করে। আর 3 নম্বর হল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অ্যাক্ট। এর মাধ্যমে সোনার ধান চালকে দার্জিলিং চায়ের মতোই একটা নির্দিষ্ট অঞ্চলের বিশেষ পণ্য হিসেবে আইনি সুরক্ষা দেওয়া সম্ভব। আর ভাববেন না যে এই সব শুধু আইনের বইতেই লেখা আছে, বাস্তবেও কিন্তু দারুণ কাজ হচ্ছে। জানেন সারা ভারতে কতগুলো বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি তৈরি হয়েছে? ৩১,৫৭৪টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই কমিটিগুলো একদম গ্রাম পর্যায়ে গিয়ে সেখানকার স্থানীয় সম্পদ নথিভুক্ত করছে আর সেগুলোকে রক্ষা করার জন্য দিন-রাত কাজ করে চলেছে। তাহলে এবার বলুন তো, একজন কৃষকের ঐতিহ্যবাহী বীজের উপর অধিকার রক্ষার জন্য কোন ভারতীয় আইনটা প্রথম এবং প্রধান সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে? এতক্ষণ তো আমরা সমস্যা আর তার সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই পুরো বিষয়টায় ভবিষ্যতের ইঞ্জিনিয়ার বা ইনোভেটর হিসাবে আমাদের ভূমিকাটা ঠিক কী? আমাদের গল্পের শেষটা কিন্তু কোনো লড়াই বা সংঘাতে হয়নি, বরং একটা সহযোগিতার মধ্যে দিয়ে হয়েছে। কর্পোরেশনকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, বরং তাদের সাথে বসে একটা ন্যায্য চুক্তি করা হয়েছে। গ্রাম তার জ্ঞান ভাগ করে নিয়েছে আর তার বদলে লাভের একটা অংশ পেয়েছে, যা দিয়ে তারা নিজেদের স্কুল, রাস্তাঘাট এসবের উন্নতি করেছে। দেখুন, আপনারা যখন ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করবেন তখন শুধু একটা কথা মনে রাখবেন, আসল উদ্ভাবন সেটাই যা তার শিকড়কে সম্মান করে। আপনাদের কাজ এমন এক পৃথিবীর সঙ্গে যুক্ত হবে যা এই রকম হাজারো ঐতিহ্যবাহী জ্ঞানের সমৃদ্ধ। তাই শেষ প্রশ্নটা আমি আপনাদের জন্যই রেখে গেলাম। আগামী দিনের প্রযুক্তি কি ঐতিহ্যকে সম্মান করবে নাকি তাকে ধ্বংস করে দেবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সকলের হাতেই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে জানাটা কিন্তু শুধু আইনজীবীদের কাজ নয়, এটা নৈতিক উদ্ভাবনার জন্য একটা ভীষণ জরুরি টুল। এটা এমন একটা ভবিষ্যৎ গড়ার কথা বলে যেখানে নতুন প্রযুক্তি আর প্রাচীন জ্ঞান একে অপরের হাত ধরে চলতে পারে, একে অপরকে আরও সমৃদ্ধ করতে পারে। আপনারা যখন নিজেদের ক্যারিয়ারে পা রাখবেন, এই ভাবনাটা সঙ্গে নিয়ে চলবেন। নতুন কিছু তৈরি করুন, কিন্তু ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখুন। উদ্ভাবন করুন, কিন্তু সঙ্গে সম্মানটাও বজায় রাখুন।